আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 4 কি আছে দেখো, আমাদের স্মরণীয় নেতা, যাদেরকে আমরা স্মরণ রাখবো, যাদের কাজগুলো আমাদেরকে প্রতিদিন অনুপ্রেরণা যোগায়, হ্যাঁ, যাদেরকে আমরা ফলো করি। তো এরকম 4 জন নেতার বর্ণনা এই অধ্যায়ে দেয়া আছে। প্রথমেই আমরা যার ব্যাপারে জানবো, তিনি হলেন এ.কে. ফজলুল হক। আচ্ছা, অবিভক্ত বাংলায় এ.কে. ফজলুল হক ছিলেন অত্যন্ত সাহসী একজন অবিসংবাদী নেতা। আচ্ছা, অবিসংবাদী মানে কি? যাকে নিয়ে কোনো রকম কোনো বিবাদ নেই বা যাকে নিয়ে কোনো রকম কোনো বিতর্ক নেই। তার সাহস ও দৃঢ় মনোবলের জন্য তাকে শেরে বাংলা বা বাংলার বাঘ বলা হতো। তিনি ছিলেন অসাধারণ বাগ্মী। অ্যাকচুয়ালি এটার মানে হলো বক্তা বা স্পিকার, যিনি খুব ভালো স্পিচ দিয়ে থাকেন। তো কি বলেছে, ইংরেজি, বাংলা ও উর্দুতে অনর্গল বক্তৃতা তিনি করতে পারতেন। তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। এ দিয়ে অ্যাকচুয়ালি আমরা যখন ইংরেজিতে লিখি তখন আমরা কিভাবে লিখি? এ কে ফজলুল হক। তো এখান থেকেই ওই শর্ট ফর্ম হচ্ছে হলো আবুল কাশেমের শর্ট ফর্মটাকে এ কে বানানো হচ্ছে, এ দিয়ে আবুল, কে দিয়ে কাশেম, তাহলে এ কে ফজলুল হক। ওকে, তিনি 1873 সালে বর্তমান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স, এখন আমরা যেটাকে এসএসসি পরীক্ষা বলি তখন সেটাকে এন্ট্রান্স পরীক্ষা বলা হতো। তো সেটা কোথা থেকে উনি করেছেন? বরিশাল জেলা স্কুল থেকে। আর প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ, যেটাকে আমরা এখন এইচএসসি বলি সেটাকে তখন এফএ বলা হতো। যেটাকে আমরা এখন অনার্স বলি সেটাকে তখন বিএ বলা হতো। তাহলে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন, তার মানে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর 1897 সালে কলকাতার ইউনিভার্সিটি ল কলেজ থেকে বিএল ডিগ্রি লাভ করে আইন পেশায় কর্মজীবন শুরু করেন। পিতার মৃত্যুর পর তিনি বরিশাল শহরে চলে আসেন। 1906 সালে আইন পেশা ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ফজলুল হক সরকারি চাকরিতে যোগদান করেন। তাহলে 1906 সাল থেকে ওনার সরকারি চাকরির জীবনকাল শুরু হয়েছিল। এই একই বছর তিনি সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায় সক্রিয় অংশ নিয়েছিলেন। 1908 থেকে 1912 সাল পর্যন্ত হক সাহেব ছিলেন সমবায়ের সহকারী রেজিস্ট্রার। পরবর্তীকালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি জনসেবামূলক কাজ ও আইন পেশাকে বেছে নেন। তাহলে এরপরে উনি সরকারি চাকরি ছেড়ে দিলেন এবং উনি আবার ওই যে শুরুতে উনি যেটা আইন পেশা দিয়ে শুরু করেছিলেন, আইন পেশার পাশাপাশি জনসেবামূলক কাজ দিয়ে আবার শুরু করেন। 1916 থেকে 1921 সাল পর্যন্ত শেরে বাংলা ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি। তিনি 1935 সালে কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সে সময় এদেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা এই জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এদেশের মানুষের শিক্ষার জন্য তিনি অসামান্য অবদান রেখেছিলেন। 1924 সালে বাংলার শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তাহলে উনি কত সালে শিক্ষামন্ত্রী হন? 1924 সালে। তোমরা পড়বা কি যে এই চ্যাপ্টারে অনেকগুলো সালের ব্যাপার আছে, অনেক কারো পড়ালেখার দিক থেকে কিছু সাল আছে, রাজনৈতিক ক্ষেত্রে সালের ব্যাপার আছে, জন্ম, মৃত্যু, এই সবগুলো সাল তোমরা একটা চার্ট করে ফেলবা। যদি তোমাদের করতে অসুবিধা হয় আমাকে জানাবা, আমি একটা পুরো লম্বা চার্ট করে দিব যেটা তোমার প্রিন্ট দিয়ে পড়ে নিতে পারবা। আচ্ছা, তখন শিক্ষা সংক্রান্ত অবকাঠামো সৃষ্টির উদ্দেশ্যে তিনি বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিশেষভাবে বাংলায় মাদ্রাসা শিক্ষার নতুন কাঠামো তৈরিতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। শিক্ষার উন্নতির জন্য তিনি অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। দুর্দশাগ্রস্ত ও অতি দরিদ্রদের সাহায্য করতে তিনি ছিলেন উদার।
তার উদার ও পরোপকারী স্বভাবের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে গভীরভাবে ভালোবাসত ও শ্রদ্ধা করত। শেরে বাংলা একে ফজলুল হক 1962 সালের 27 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখন পৃষ্ঠা নাম্বার 33-এ কি আছে দেখো। কি কি জিনিস আছে আমরা এগুলো সবগুলো একসাথে সলভ করব। প্রথমে বলেছে যে প্রশ্নের উত্তর বলতে হবে। এরপরে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু ছোট প্রশ্ন হিসেবেও আসতে পারে। এরপরে যেটা দেখো, প্রজাসাধারণের ভাগ্য উন্নয়নে শের বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা তৈরি করি এবং একটি মাইন্ড ম্যাপ। এই তিনটা জিনিস এখন আমি একসাথে পড়াবো। শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1873 সালে বর্তমান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন? তিনি শেরে বাংলা বা বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। তাকে বাংলার বাঘ উপাধিতে কেন ভূষিত করা হয়? তার সাহস, দৃঢ় মনোভাব ও অদম্য নেতৃত্ব গুণের জন্য তাকে বাংলার বাঘ বলা হতো। এদেশের প্রজাসাধারণের ভাগ্য উন্নয়নে শেরে বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা তৈরি করি। জমিদারি প্রথা বাতিলের উদ্যোগ, যাতে কৃষকের দুঃখ কষ্ট কমে। শিক্ষার প্রসার, বহু স্কুল কলেজ স্থাপন এবং মাদ্রাসা শিক্ষার নতুন কাঠামো তৈরি। দরিদ্র ও অসহায়দের জন্য সাহায্য ও পরোপকারমূলক কার্যক্রম। আচ্ছা, এখন মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপে দেখবা যে 4টা ভাগ দেয়া আছে। তোমরা এইভাবে লিখতে পারো। প্রথমে ব্যক্তিগত পরিচয়, তার পূর্ণ নাম লিখলা যে আবুল কাশেম শের বাংলা। আচ্ছা, এটা তো তার উপাধি, পুরোটা নাম লিখতে পারো যে আবুল কাশেম ফজলুল হক, উপাধি দিলে শেরে বাংলা বা বাংলার বাঘ। জন্ম 1873, বাকেরগঞ্জ, বরিশাল। উপাধির কারণ সাহস, দৃঢ়তা, নেতৃত্ব গুণ। মৃত্যু 27 এপ্রিল 1962, ঢাকা। শিক্ষা জীবন, এন্ট্রান্স যেটা এসএসসি নামে পরিচিত, বরিশাল জেলা স্কুল। FA ও BA প্রেসিডেন্সি কলেজ। MA গণিত, কলকাতা বিশ্ববিদ্যালয়। BL ইউনিভার্সিটি ল কলেজ। রাজনৈতিক ভূমিকা 1906 মুসলিম লীগ প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণ। 1916 থেকে 1921 মুসলিম লীগের সভাপতি। 1935 কৃষক প্রজা পার্টি গঠন। অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। জনসেবামূলক অবদান, জমিদারি প্রথা বাতিলের উদ্যোগ, কৃষকদের জন্য ঋণ সালিসি বোর্ড গঠন, মাদ্রাসা শিক্ষার নতুন কাঠামো প্রণয়ন, বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, দরিদ্রদের সাহায্যে উদার ভূমিকা। আচ্ছা, তো পড়ে ফেললাম আমরা ওই পেজের 3টা যে বক্স। এরপরে আমরা আবার রিডিং পার্টে যাব, যে দেখব দ্বিতীয় কোন নেতা সম্পর্কে বলা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মজলুম জননেতা হিসেবে সর্বাধিক পরিচিত। তাহলে কি হিসেবে উনি পরিচিত? মজলুম জননেতা। মজলুম শব্দের অর্থ নির্যাতিত বা নিপীড়িত। মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করার ফলে বহুবার জেল খেটেছেন। মাওলানা ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা করে তিনি টাঙ্গাইলের কাগমারিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে কিছুদিন তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার কালা গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবনের সূচনা হয় তার। আচ্ছা, 30-এর দশকের শেষ দিকে তিনি আসামের ঘাগমারায় বসবাসকারী বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন শুরু করেন। ওই এলাকায় ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাসানচরের জনসাধারণ তার এই অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। 1937 সালে ভাসানী মুসলিম লীগে যোগ দেন এবং অচিরেই দলের আসাম শাখার সভাপতি নির্বাচিত হন। তিনি সর্বদা সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন ও সংগ্রাম করে গেছেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক শ্রেণীর জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেন। কিসের জন্য? অর্থনৈতিক মুক্তির জন্য। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র জনতা নিহত হলে ভাসানী এর কঠোর প্রতিবাদ করেন। তাতে শাসক গোষ্ঠী রুষ্ট হয়ে 23শে ফেব্রুয়ারি তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। 69-এর গণ অভ্যুত্থান ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে মাওলানা ভাসানী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধিক রাজনৈতিক দল গঠন করেন। মাওলানা ভাসানী এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না। তিনি গ্রাম, গঞ্জ, শহর, বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। দেশ ও দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ফারাক্কা অভিমুখে তার লং মার্চ জনসাধারণের ব্যাপক সমর্থন পায়। শিক্ষার বিস্তারে তিনি ভারতের আসামে ও বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। 1976 সালের 17ই নভেম্বর মজলুম জননেতা মাওলানা ভাসানী মৃত্যুবরণ করেন। আচ্ছা, তো এখানে আবার আমাদেরকে কিছু কাজ দিয়েছে। প্রথমে এই যে কিছু প্রশ্ন উত্তর করতে হবে পূরণ, তারপরে হলো বাঙালির অধিকার আদায়ে যে তার অবদান সেটা লিখতে হবে এবং তার জীবন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি সেটা লিখতে হবে। তো তিনটা একসাথে পড়িয়ে দিচ্ছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়? কারণ তিনি সারা জীবন নির্যাতিত, নিপীড়িত ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন এবং তাদের জন্য বারবার জেল জুলুম সহ্য করেছেন। তার নামের সাথে ভাসানী শব্দটি কিভাবে যুক্ত হয়? ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার হাত থেকে কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন। কৃতজ্ঞ জনগণ তার নামের শেষে ভাসানী উপাধি যোগ করে। এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে তার জীবন থেকে কি শিক্ষা লাভ করতে পারি? তার জীবন থেকে আমরা সাহসিকতার পরিচয়, যেটা সাহস সেটা লাভ করতে পারি। জনগণের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষ সেবা ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকা, এই জিনিসগুলো আমরা শিক্ষা লাভ করতে পারি। আচ্ছা, ওকে, এরপরে যেটা আছে যে উপরের অনুচ্ছেদটুকু পড়ে বাঙালির অধিকার আদায়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদান, আসাম ও পূর্ব বাংলার বাঙালি কৃষকদের অধিকার রক্ষার আন্দোলন, ভাসানচরে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ, কৃষকদের জীবন রক্ষা, পূর্ব বাংলার অর্থনৈতিক মুক্তি ও শাসক গোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে আন্দোলন, 1952 ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদ, 69-এর গণ অভ্যুত্থান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা, ফারাক্কা অভিমুখে লং মার্চ, ভারতের ফারাক্কা বাঁধের প্রতিবাদ, বাংলাদেশ ও আসামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। মাওলানা ভাসানীর জীবন থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি তা নিচের ছকে লিখি। অন্যায়ের বিরুদ্ধে ভয় না পেয়ে প্রতিবাদ করতে হবে। নির্যাতিত ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানো উচিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা আবার পড়ব হুসেইন শহীদ সোহরাওয়ার্দী। হুসেইন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন প্রতিভাবান রাজনীতিবিদ ছিলেন। তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সোহরাওয়ার্দী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও বিসিএল ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার অ্যাটল ডিগ্রি অর্জন করেন। 1920 সালে থাইল্যান্ড থেকে ভারতে ফিরে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সোহরাওয়ার্দী ছিলেন একজন দক্ষ রাজনৈতিক সংগঠক। তিনি কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি স্বল্প সময়ের মধ্যে নাবিক, রেল কর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিক্সা চালক, গাড়ি চালক প্রভৃতি মেহনতি মানুষের প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী, প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।
তিনি মুসলিম লীগেরও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হিন্দু মুসলিমদের মিলন ও সংহতি রক্ষায় তিনি সংকল্পবদ্ধ ছিলেন। পাকিস্তান সৃষ্টির পর 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয়। এই যুক্তফ্রন্ট গঠনে হুসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধান ভূমিকা পালন করেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল হয়ে পাকিস্তানে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই সরকারে সোহরাওয়ার্দী কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। ব্যক্তিগত সুনাম ও সুখ্যাতির জন্য তিনি কখনো লালায়িত ছিলেন না। দলীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে তিনি সদা তৎপর থাকতেন। 1963 সালে 5 ডিসেম্বর বৈরুতের এক হোটেল কক্ষে গণতন্ত্রের এই অতন্দ্র প্রহরী মৃত্যুবরণ করেন। আচ্ছা, তো আমাদের এখানে কি দিয়েছে? কিছু প্রশ্ন উত্তর, তথ্য দেওয়া এবং উল্লেখযোগ্য রাজনৈতিক তার যে জীবনের ঘটনাগুলো বলা। তো সেটা আমি একসাথে সমাধান করে দিচ্ছি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বানানটা সব জায়গায় ভুল আসছে, তোমরা একটু দেখে নিবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বিএসসি ও বিসিএল ডিগ্রি লাভ করেন। তিনি কোন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন? তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনী থেকে নিচের বিষয়ে তথ্য সন্নিবেশ করি। শিক্ষা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি আর বিসিএল ও ব্যারিস্টার অ্যাটল ডিগ্রি। আচ্ছা, কর্ম: আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়ন গঠন। রাজনীতি: কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক, কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী, প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আচ্ছা, উল্লেখযোগ্য ঘটনাগুলো: কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচন, শ্রমিকদের জন্য প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গঠন, কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন, বাংলা প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী ও প্রধানমন্ত্রী হওয়া, মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে কাজ, হিন্দু মুসলিম মিলন ও সম্প্রীতি রক্ষায় কাজ, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা, যুক্তফ্রন্ট বিজয়ের পর পাকিস্তানে কেন্দ্রীয় আইনমন্ত্রী হওয়া, পাকিস্তানের সকল জাতি ও ধর্মের মানুষের অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা, গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম। আচ্ছা, এরপরে যেটা আমরা যাব, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার চুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় গিমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1942 সালে তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে 1944 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং 1947 সালে বিএ পাশ করেন। তিনি কিশোর বয়স থেকেই রাজনীতি সচেতন ছিলেন। ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই সময় তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন এবং তরুণ ছাত্রনেতা হিসেবে খ্যাতি লাভ করেন। ভারতবর্ষ বিভক্তির পর শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নের জন্য ভর্তি হন, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি পাকিস্তান সরকারের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেন, ফলে তাকে অনেকবার কারাবরণ করতে হয়। শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। 1968 সালে শেখ মুজিব সহ 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে আইয়ুব সরকার মামলাটি প্রত্যাহার করে নেয়। শেখ মুজিবুর রহমান 1969 সালের 22 ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি লাভ করেন। পরদিন 23 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তার নেতৃত্বে সরকার গঠন করতে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন।
ফলে তিনি পূর্ব পাকিস্তানে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। 1971 সালে 7 মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হন। 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তানে কারাবন্দী করে রাখে। বাংলাদেশ স্বাধীন হলে তিনি নিজ দেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালের 15ই আগস্ট পরিবারের সদস্য বর্গ সহ তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আচ্ছা, তো এখন পরের পেজে যা যা আছে সেটা আমরা সমাধান করব। প্রথমে প্রশ্ন উত্তর। শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? 1920 সালের 17ই মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? কলকাতার ইসলামিয়া কলেজে তিনি পড়েছেন। তাকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। আচ্ছা, এরপরে বলেছে স্বাধীনতা সংগ্রামে তার অবদানটা নিয়ে বলার জন্য 1966 সালে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ। 1970 সালে নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব অর্জন। 1971 সালে 7 মার্চ ঐতিহাসিক ভাষণ প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে জাতিকে উজ্জীবিত করা। আচ্ছা, এখন তথ্যগুলো আমরা বলবো যে তোমার প্রথমে শিক্ষাতে কি আছে? গিমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা, গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে মেট্রিক, ইসলামিয়া কলেজ থেকে আইএ ও বিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি। রাজনীতি, ছাত্রাবস্থায় মুসলিম লীগের রাজনীতি শুরু, পাকিস্তান সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, 6 দফা দাবি পেশ, আগরতলা মামলা, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। আচ্ছা, এরপরে আমরা অনুশীলনী সমাধান করব। অনুশীলনীতে আমাদের আছে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, তারপরে হলো বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন। অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসেবে সর্বাধিক পরিচিত? মজলুম জননেতা। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানচরে কৃষকদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। হুসেইন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনে প্রধান ভূমিকা পালন করেন। আচ্ছা, বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ যেটা, এটা আমি তোমাদেরকে এখানে দেখায় দিব। এ কে ফজলুল হক বাংলার বাঘ, আব্দুল হামিদ খান ভাসানী মজলুম নেতা, হুসেইন শহীদ সোহরাওয়ার্দী শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন গঠন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। আচ্ছা, এরপরে আমরা যাব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে। ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল? ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়েছিল কৃষকদের উপর মহাজনদের অন্যায় ঋণের অত্যাচার কমানোর জন্য। এটি ন্যায্যভাবে ঋণ নিষ্পত্তি করার সুযোগ প্রদান করত, ফলে কৃষকরা শোষণ থেকে রক্ষা পেত। মাওলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? মাওলানা আব্দুল হামিদ ভাসানচরে বন্যা থেকে মানুষকে রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। এই কাজের মাধ্যমে তিনি জনগণের উপকার করেন। তার এখানে এই বানানটা ভুল আসছে, এই অবদানের জন্য এলাকার মানুষ তাকে ভাসানী উপাধিতে ভূষিত করেন। আচ্ছা, এরপরে বর্ণনামূলক একটাই প্রশ্ন আছে। ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো। ইতিহাসের স্মরণীয় নেতাদের জীবনী থেকে আমরা জীবনের জন্য অনেক অনুপ্রেরণামূলক আদর্শ গ্রহণ করতে পারি। যেমন সত্য ও ন্যায়ের পথে অটল থাকার শিক্ষা পাই শেরেবাংলা এ কে ফজলুল হকের জীবন থেকে। তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নির্ভীকভাবে কাজ করতে হয়। মাওলানা ভাসানীর জীবন আমাদের শেখায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের অধিকার আদায়ে সংগ্রামী হওয়া। হুসেইন শহীদ সোহরাওয়ার্দীর মতো নেতারা আমাদের গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের গুরুত্ব বোঝান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে পাই দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার জন্য অদম্য সাহসের প্রেরণা। তাদের নেতৃত্ব আমাদের শেখায় জনগণের কল্যাণকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে। এছাড়া এসব নেতাদের জীবন থেকে মানবতা,
সহমর্মিতা ও সমতার মূল্যবোধ গ্রহণ করা যায়। সামাজিক বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দৃঢ়তা তারা আমাদের শিখিয়েছেন। তাদের আদর্শ অনুসরণ করলে আমরা দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও মানবিক নাগরিক হতে পারব। তো আমার ছোট বাচ্চারা, আমি এই অধ্যায়ে তোমাদের যা ছিল সেটা সমাধান করে দিয়েছি। এখন বাকি আছে এক্সট্রা, যেটা আমি সবসময় আপলোড করে থাকি, সেটা আমি বরাবরের মতো আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে আপলোড করব। তোমরা মিলি টিউটোরিয়াল লিখে সার্চ দিলেই পাবা। আচ্ছা, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।